নমস্কার। ভারতীয় ভাস্কর্যের ইতিহাস আমরা পড়ছিলাম, আজকে তার পর্ব ২ আলোচনায় আসব। একটু সময় লাগছে, মাঝখানে ব্যবধানটা একটু বেশি হচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু সেটা মেনে নিতে হবে। তো আজকে ভারতীয় ভাস্কর্যের ইতিহাসে আমরা যে দ্বিতীয় পর্বটা আলোচনা করব, এই পর্বটা হচ্ছে একটা বিস্তর ব্যবধান, একটা গ্যাপকে নিয়ে। এই গ্যাপটা কিসের? দেখো, তোমরা যারা হরপ্পা সভ্যতা বা সিন্ধু শিল্প সম্পর্কে জানলে, তার পরবর্তীতে তোমরা ইতিহাসের বইতে বা শিল্পের ইতিহাসের বইতেও দেখবে তারপরে মোটামুটি মৌর্য যুগ নিয়ে আলোচনা হয়। মৌর্য, তারপরে মৌর্যোত্তর, কুষাণ টুষাণ এ সমস্ত আসে। কিন্তু এই বৈদিক যুগ, যেটা হরপ্পা সভ্যতার পরে আসছে বৈদিক যুগ, এই বৈদিক যুগ সম্পর্কে খুব বেশি আলোচনা আসে না। তার কারণ কি? তাহলে কি বৈদিক যুগে কোনো শিল্প হয়নি? আজকে সেই প্রসঙ্গে আমরা একটু জানব। দেখো, ভারতীয় শিল্প বলতে আমরা হরপ্পা সভ্যতাকে বলছি, কিন্তু হরপ্পার বেশ কয়েকটি অংশ ভারতবর্ষে বর্তমানে থাকলেও বেশিরভাগটাই বর্তমান পাকিস্তানের মধ্যে, আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত অঞ্চল ছড়িয়ে। তো এই যে হরপ্পা বা সিন্ধু শিল্পকলা সম্পর্কে আলোচনা করলাম, তার পরবর্তী পর্যায়ে আমরা জানি যে বৈদিক সভ্যতা শুরু হচ্ছে। এই বৈদিক সভ্যতা এবং হরপ্পা সভ্যতার একেবারে শেষ পর্যায়ে, এই সময় কিন্তু আমরা সেভাবে বৃহত্তর কোনো শিল্প না পেলেও দু একটা ছোট ছোট নমুনা পাচ্ছি, যেগুলো শিল্পের ইতিহাস তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে উল্লেখযোগ্য কিছু দিক নির্দেশ করে। কীরকম? তোমরা অনেকেই পার্সিয়ান হুইল, ইরিগেশনের জন্য অর্থাৎ সেচের জন্য যে সমস্ত চাকা দিয়ে জল তোলা, কপি কল ইত্যাদি তো ছোটোবেলা থেকে পড়েছ। শুনলে অবাক হবে, এই এই পর্ব, যে পর্বটার কথা আমরা বলছি, এই পর্বে এই ধরনের কিছু চাকার ব্যবহার আমরা দেখতে পাই, যেগুলো শুধুমাত্র রথ বা গরুর গাড়ির চাকা হিসেবে নয়, চাকাকে অন্য কিছু ফর্মে, ইরিগেশন হুইল এ সমস্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর কি তৈরি হচ্ছে এ সময়? কিছু পুতুল তৈরি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কোথায় তৈরি হচ্ছে? আমরা তো বলছি ভারতের শিল্পের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে এগুলো ভারতের কোথায় তৈরি হচ্ছে? এখানে একটা জিনিস কিন্তু তোমাদের প্রথম থেকে মাথায় রাখতে হবে, যে আমি যে ভারতবর্ষের কথা বলছি সেটা কিন্তু ওই আমাদের এখনকার ভারতবর্ষ নয়। এটা যে ভারতবর্ষ, তার একটা সিংহের মুখের মতো চেহারা, অর্থাৎ যেখানে আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা যা আছে সবটা কিন্তু একসঙ্গে, পুরোটাকে নিয়ে ভারতবর্ষ। এই অংশটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তা আমি যে অংশটার কথা বলছি, এই শিল্পের নিদর্শনটা, যেটা সিন্ধু পরবর্তী শিল্প হিসেবে আমরা উল্লেখ করতে পারি, এটা পাওয়া যাচ্ছে কোথায়? এটা পাওয়া যাচ্ছে মূলত বেলুচিস্তানে জোভ বলে একটা নদী আছে, সেই জোভ নদীর তীরে জোভ যে মানুষজন থাকতো, সেই জোভ অঞ্চলের মানুষজনের শিল্প নিদর্শন আমরা কিছু পাচ্ছি। আর পাচ্ছি কুল্লি নামক একটা জায়গা আছে, সেটাও ওই আফগানিস্তান ওই অঞ্চলেই, সেই সমস্ত জনজাতির কিছু শিল্প নিদর্শন আমরা পাচ্ছি। এবার এই শিল্প নিদর্শনগুলো সম্পর্কে আমি একটু বলি, আমি ছবিতেও দেখাচ্ছি। এই যে এই ছবিটা আমি দেখাবো, এই ছবিতে দেখবে, তোমরা দেখতে পাবে একটা ডায়াগ্রাম মতো আমি করেছি। এটা কিন্তু ওখানকার শিল্পের কোনো নিদর্শনের ছবি নয়। এই ছবিটা মূলত তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দিয়েছি। এই ছবিতে দেখো, যেটা দেখা যাচ্ছে যে একটা নারী মূর্তি মতো রয়েছে, যার টিকালো নাক রয়েছে। শরীরে নিম্নে অর্থাৎ কোমরের নিচের অংশ খুব বেশি ইন্ডিকেশন করা নেই, পাটা খুব একটা দেখানোর প্রবণতা তাদের মধ্যে নেই। হাত দুটো কাঁধের থেকে গায়ের সঙ্গে লাগানো, বক্ষ আবরণ আলাদা করে বিশেষ কিছু নেই, খুব সামান্য ইন্ডিকেশনটা রয়েছে যে এইখানে পুতুলটির বক্ষদেশ। মাথায় যেটা দেখতে পাচ্ছি, প্রচুর অর্নামেন্টস বা কাপড় টাপড় কিছু একটা জড়ানো রয়েছে, এবং ছোট ছোট কিছু ফুল, গয়না টয়না সমস্ত পরা, আর কানের দুপাশে খোপা বাঁধা। এবারে এই যে মূর্তিটার কথা বললাম, এরকম আরও ছোট ছোট কিছু মূর্তি পাওয়া গেছে এই জোভ, কুল্লি এ সমস্ত অঞ্চলে, যেখানে খুব ছোট্ট ছোট 2-3 ইঞ্চি 4 ইঞ্চির ফিগার, যার অর্নামেন্টেশন আছে ওপরের দিকে, নিচের দিকে কিছু নেই, এবং কোনোভাবেই হাত পা এগুলোকে আলাদা করে ভালো করে তৈরি করা বা ডাইসের ব্যবহার করা বা আরেকটু ডিটেলিং করা, এটা আমরা হরপ্পাতে পেয়েছি, অনেক ডিটেলিং পেয়েছি। সেখানে অর্নামেন্টেশন বলো, বডি অ্যানাটমি বলো, আমরা যে টর্সোগুলো হরপ্পাতে পেয়েছি সেগুলো অত্যন্ত রিয়েলিস্টিক। আমরা এমনও দেখেছি
যে গ্রিক ভাস্কর্যের সঙ্গে তার তুলনা হচ্ছে, কিন্তু এই কুল্লি বা জোভ অঞ্চলে যে মূর্তিগুলো পাওয়া যাচ্ছে বা ছোটো ছোটো পুতুলগুলো পাওয়া যাচ্ছে সেগুলোতে সেই ডিটেলিংটা নেই। এখন এই যে শিল্পকলাগুলি এছাড়া আর কি পাওয়া যাচ্ছে, কিছু গো শকট পাওয়া যাচ্ছে, অর্থাৎ মোষে টানা গরুতে টানা গাড়ি পাওয়া যাচ্ছে, যেগুলো খেলনা, ছোটো ছোটো খেলনা ফর্মে, চাকার ব্যবহার। আর যেটা আমি বললাম পার্সিয়ান হুইল, মানে কুয়ো থেকে জল তোলা বা এই সমস্ত কাজে ব্যবহৃত হচ্ছে এরকম কিছু চাকার ব্যবহার আমরা এখানে দেখছি। এবারে এর পরবর্তীতে আর সেভাবে কিছু আমরা দেখছি না, মোটামুটি এই সময়। তারপরে আর্যদের আগমন ঘটছে। এবার আর্য বলতে একটা কনসেপ্ট তোমাদের কিন্তু ক্লিয়ার হওয়া উচিত। তোমরা আর্য বলতে কি জানো? আর্য মানে বৈদিক সভ্যতা, আমরা এক কথায় বলি বৈদিক সভ্যতা। তা আমার নিজের একটা সময় মনে হতো বৈদিক সভ্যতা মানে তো রামায়ণ মহাভারত এই সমস্ত লেখা হচ্ছে সেই সময়কার সভ্যতা। তাহলে রামায়ণ মহাভারতে যখন লেখা হচ্ছে সে সময় কি মূর্তি তৈরি হয়নি, মন্দির তৈরি কি হয়নি? তো এর ডিটেলটা আমাদের আজকে বুঝতে হবে। কেন আমরা বললাম হরপ্পার পরে একটা বড় গ্যাপ, বৈদিক যুগে আমরা সেভাবে শিল্পের নিদর্শন কিছু পাচ্ছি না, তার কারণটা কি? সেই কারণটা আমরা একটু এবার খোঁজার চেষ্টা করি। দেখো, বৈদিক সভ্যতা যখন ভারতবর্ষে শুরু হচ্ছে তার আগে ভারতবর্ষে শিল্প হলো, কিন্তু বৈদিক সভ্যতার মানুষজন, অর্থাৎ বৈদিক সভ্যতার যে মানুষজন, তারা যে যাগযজ্ঞগুলো করতো সেগুলো মূলত কোথায় হতো? অনাচ্ছাদিত জায়গায়, মানে যেটা ওপরে খোলা অংশ। তারা দেবদেবীর পুজো করছে, সেখানে মাটির ঢেলার পুজো, প্রস্তরখণ্ডের পুজো, এ সমস্ত আমরা হওয়ার নিদর্শন পাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে মূর্তি আমরা পাচ্ছি না, সেভাবে মূর্তি কিন্তু আমরা পাচ্ছি না। যদিও পরবর্তীতে কিছু বৌদ্ধ এবং জৈন সাহিত্যে দেখা গেছে যে তারা বলছে যে দারু মূর্তি, অর্থাৎ কাঠের তৈরি কিছু মূর্তি বানানো বা পুজোর প্রচলন বৈদিক যুগে ছিল। তবে কাঠের যদি তৈরি হয়, পাথরের যদি তৈরি না হয়, সেটা স্থায়িত্ব কম, উই পোকায় খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। ফলে এখনও পর্যন্ত আমরা তেমন নজির পাই। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে নজির আমরা পাচ্ছি না, অথচ বৈদিক সাহিত্যে প্রচুর শিল্পের নিদর্শন রয়েছে। খুব মজা লাগবে দেখো শুনতে। আমরা রামায়ণে কি দেখছি? সীতা, যিনি একটা কলঙ্কময় অধ্যায় পেরিয়ে এসছেন, তাই তাকে পাশে বসিয়ে যজ্ঞ করা যাবে না, যে কারণে রামায়ণে আমরা দেখছি সোনার সীতা। রাম সোনার সীতা তৈরি করে তাকে পাশে বসিয়ে যজ্ঞ করছেন। মোরাল অফ দ্য স্টোরি কি? মেটাল কাস্টিং, অর্থাৎ সোনা গলিয়ে মূর্তি তৈরি হচ্ছে। নাহলে বাল্মীকি লিখবে কোথা থেকে? রামায়ণে লেখা যে হবে, লেখাটা হবে কোথা থেকে? প্রশ্ন আসে। আচ্ছা, আমরা মহাভারতে কি দেখি? মহাভারতে দেখি খাণ্ডব দহনের পর একটা পুরো বন পুড়িয়ে সেখানে একটা প্রাসাদ তৈরি হচ্ছে। সেই প্রাসাদ তার জলের মতো দেখতে, বারান্দা মনে হবে যেন জল লোকে ঘুরে যাবে, অথচ সেটা কাঁচের তৈরি। আমরা পাই মহাভারতে এই সমস্ত। ময়দানব যে মন্দিরটা, মানে একটা প্রাসাদ তৈরি করে দিয়েছিল পাণ্ডবদের জন্যে, সেই পাণ্ডবদের সেই প্রাসাদ তো ছিল একেবারে মানে ভিজুয়াল ইলিউশনের একটা ডিপো, তাই তো? সেখানে কাঁচের, আবার এমন পরিষ্কার স্বচ্ছ জায়গা যার ওপর দিয়ে হেঁটে গেল, যেই হেঁটে যাচ্ছে মানুষ তখন তার মধ্যে ডুবে যাচ্ছে, অর্থাৎ ওটা জল ছিল। জলের ওপরে সেটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে দেখে মনে হবে ডাঙা। তো এই যে ইলিভেশন তৈরি করা হচ্ছে, এটা তো একটা হাইয়েস্ট স্টেজ অফ টেকনিক অ্যান্ড টেকনোলজি, তাই তো? আমরা ধরতে পারি সেটা। তাহলে এইগুলো যে মহাভারতে লেখা হচ্ছে, সেগুলো কোথা থেকে হচ্ছে যদি তার কোনো বাস্তব ভিত্তি না থাকে? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। কিন্তু এখানে আমরা যারা শিল্পের ইতিহাস নিয়ে আলোচনা করছি তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা চলতি সিরিয়ালে বা সিনেমাতে বা ইয়েতে যে রামায়ণ বা যে মহাভারতটা দেখি, এটা কিন্তু পুরোপুরি বৈদিক যুগে লেখা নয়। তোমরা যারা সাহিত্যের ছাত্র তারা কিন্তু খুব ভালো করে জানবে। তোমাদের মনে হতে পারে যে শিল্পের ইতিহাসের মধ্যে এগুলো কেন ঢুকছে? এটা ঢুকছে একটাই কারণে, সমস্যা একটা জায়গাতে। হরপ্পা সভ্যতার পর একটা বিস্তর গ্যাপ। এই কুল্লি বা জোভ অঞ্চলে আমরা কিছু মূর্তি পাচ্ছি, ছোট ছোট পুতুল পাচ্ছি, কিন্তু মূর্তি পাচ্ছি না। বৈদিক যুগে পূজার্চনা এত কিছু হয়েছে, পূজা নিয়ে এত কিছু হয়েছে, অথচ তার কোনো মন্দির নেই।
তার কোনো মূর্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না? অথচ রামায়ণ মহাভারতে যে সমস্ত দেখতে পাচ্ছি। তো মাথায় রাখতে হবে, রামায়ণ মহাভারতে যে সমস্ত শিল্পের ইন্ডিকেশনগুলো আমরা পাচ্ছি, সেগুলো রামায়ণ বা মহাভারত একদিনে বা 1 বছরে বা 100 বছরে লেখা হয়নি। একটা রিসার্চ বলে প্রায় 800 বছর ধরে মহাভারত লেখা হয়েছে। বিভিন্ন জায়গায় রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে, প্রচুর তার মধ্যে ঢুকেছে নতুন জিনিস, অনেক নতুন জিনিস ইনভলভ হয়েছে তার মধ্যে, অর্থাৎ প্রক্ষিপ্ত অংশ যুক্ত হয়েছে। তো হতে হতে একটা সাহিত্য যখন বড় হয়েছে, তখন তার মধ্যে কল্পনার জায়গা এসছে। হয়তো এই যে ময়দানবের যে প্রাসাদ তৈরি বা মেটাল কাস্টিং, এগুলো হয়তো সেইভাবেই ঢুকেছে। কারণ যদি হতো তাহলে আমরা পেতাম। আবার ইতিহাসে আলটিমেট বলে কিছু হয় না, একটা সময় হয়তো আমরা পেতেও পারি, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে তেমন কোনো নজির নেই। ফলে হরপ্পার পরে আমাদেরকে আলোচনায় আসতে হবে সরাসরি মৌর্য যুগে। তার মাঝখানে বৈদিক যুগে শিল্পকলার নিদর্শন আমরা খুব বেশি পাচ্ছি না। হ্যাঁ, কিছু পাওয়া গেছে, যেমন লৌরীয় নন্দনগড়ে 2-1টা সোনার মূর্তি পাওয়া গেছে, সেগুলো একেবারে খ্রিস্টপূর্ব শেষের দিকে। এছাড়া আরও ছোট ছোট কিছু পাওয়া গেছে। তবে এটা মাথায় রাখতে হবে, লিঙ্গ পূজা অর্থাৎ পাথরের ঢেলা, মাটির ঢেলা, এ সমস্ততে পুজো করার নজির কিন্তু বৈদিক সভ্যতায় আমরা পাচ্ছি। এখন প্রশ্ন আসতেই পারে যে সেগুলো কি তাহলে শিল্পের মধ্যে পড়ে? না, সেগুলো সরাসরি হয়তো শিল্পের মধ্যে পড়ে না, কিন্তু মাথায় রাখো, যে মাটির ঢেলাকে শিব হিসেবে পুজো করা হচ্ছে বা পাথরের ঢেলাকে শিব হিসেবে পুজো করা হচ্ছে, একটা সময়ে কোনো এক কৌতূহলী শিল্পী হয়তো সেই পাথরের খণ্ডেই একটা চোখ খোদাই করে দিয়েছিল, হয়তোবা তার মাথার ওই তিলকগুলো খোদাই করে দিয়েছিল, পাথর খোদাই শুরু হলো। ফলে আমরা যখন শিল্পের ইতিহাস নিয়ে আলোচনা করছি, আমি বারবারই ভাবছিলাম যে বৈদিক সভ্যতার নিয়ে তো কিছু করা সম্ভব না। ইভেন আমার বইতেও তাই আমি করেছি, বৈদিক সভ্যতায় শিল্পের নিদর্শন সম্পর্কে খুব বেশি লিখতে পারিনি। তো তোমরা যারা, যেহেতু একটা ধারাবাহিকভাবে একটা পর্ব হবে, তো সিন্ধু সভ্যতার শিল্পের পরে আমি যদি দুম করে চলে যাই একেবারে মৌর্য যুগে, তাহলে একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়, যে গ্যাপটা আছে আমি সেই গ্যাপটা আজকে কভার করার চেষ্টা করলাম। আজকের পর্বটা খুব ছোট্ট পর্ব, তাহলে একবার ঝালিয়ে দিই মৌর্য যুগ এর আসার আগে আর আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার পরে মাঝখানে যে গ্যাপটা আমরা পাচ্ছি, সেই গ্যাপে আমরা কুল্লি বা জোভ অঞ্চলের কিছু পুতুলের নিদর্শন পাচ্ছি। এবং তারপরে বৈদিক যুগে যেহেতু মন্দিরের প্রয়োজন নয়, খোলা আকাশের নিচে পূজার্চনা হচ্ছে, যজ্ঞের বেদি হচ্ছে, ব্রত হচ্ছে, ফলে সেখানে মন্দির কনসেপ্টটা আসেনি। পরবর্তীতে যখন বৈদিক সভ্যতার মধ্যে বিষ্ণু, শিব এ সমস্ত দেবতারা স্থান পাচ্ছে, তখন আস্তে আস্তে তাদের মূর্তি, তাদের মন্দির এ সমস্ত বানানোর প্রয়োজন হয়তো পড়বে। অথবা আমরা এটাও মাথায় রাখবো যে যেহেতু কিছু নিদর্শনে আমরা জানি যে দারুশিল্প অর্থাৎ কাঠের তৈরি বিগ্রহ বা মূর্তি বা ওই ধরনের কিছুর উল্লেখ আমরা বৌদ্ধ এবং জৈন সাহিত্যে পাচ্ছি, ফলে আমরা ধরে নিতে পারি যে এমন হয়তো কিছু মূর্তি তৈরি হয়েছে, একেবারে হয়নি তা নয়, হয়তো হয়েছে, যেগুলো নিদর্শন হয় নষ্ট হয়ে গেছে অথবা আমাদের হাতে এখনো এসে পৌঁছয়নি। তাহলে এইটা গেল মধ্যবর্তীকালীন ভারতীয় ভাস্কর্যের একটা সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তী পর্যায়ে আমরা এর পরের দিকে আস্তে আস্তে এগোবো। নমস্কার।